আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গতকালকে গত ক্লাসে একটা প্রশ্ন শেষ করতে পারিনি, শেষ দিকে চলে আসছিলাম। ওইটা কি আবার নতুন করে একটু পড়ানোর দরকার আছে নাকি নতুন অধ্যায় যাব? ওই প্রশ্নটা পড়তে পারলেই আমাদের ওই অধ্যায়টা শেষ হতো সেদিন। করলেই ভালো হয়তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই যাচ্ছি, গতদিনে যেটা আমরা বাদ রাখছিলাম। আজকে আমরা পড়বো 5, 6, 7 তিনটা অধ্যায়, ঠিক আছে? আমরা চতুর্থ অধ্যায়ের ওই প্রশ্নটাই যাচ্ছি, সেটা ছিল বোধহয় পরিকল্পনার প্রকারভেদ। দেখেন প্রশ্নটা অনেক বড়, কিন্তু আমরা কিভাবে লিখবো, কিভাবে আসবে, কিভাবে লিখবো সেটা কিন্তু গত ক্লাসে আমরা বলছিলাম। তাই এবার একটু দেখি। দেখেন পরিকল্পনা, সময়কাল অনুসারে পরিকল্পনা তিন প্রকার। একটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী পরিকল্পনাটা সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য প্রণীত হয়। আর মধ্যমেয়াদী পরিকল্পনা 1 থেকে 3 বছরের জন্য। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 3 থেকে 5। আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফে এই সময়সীমাটা দিবেন। দেবার পরে দ্বিতীয় বাক্যে স্বল্পমেয়াদী পরিকল্পনাটা কেমন সেটা বোঝাবেন, তৃতীয় বাক্যে উদাহরণ দিবেন। ঠিক মধ্যমেয়াদীতেও তাই, দীর্ঘমেয়াদীতেও তাই। বুঝতে পারছেন? আর মনে রাখবেন সময়সীমাটা 1 বছর বা তার কম সময়ের জন্য হচ্ছে স্বল্প মেয়াদী, আর মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 3 বছরের জন্য। 3 বছর, যেমন 3 থেকে 5। কর্মী প্রশিক্ষণ, উন্নয়ন প্রকল্প, নতুন পণ্যের প্রস্তুতি, এই ধরনের পরিকল্পনাটা সাধারণত মধ্যমেয়াদী হয়। আর স্বল্পমেয়াদী পরিকল্পনা হচ্ছে মাসিক বিক্রয় লক্ষ্য, কর্মচারীদের ছুটির পরিকল্পনা, এইগুলো। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে নতুন শাখা খুলবেন আপনি, প্রযুক্তিগত নতুন কোনো মেশিনারি স্থাপন করবেন, হ্যাঁ, নতুন বাজারে পণ্য ঢোকাবেন, এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে? বা নতুন কোনো প্লান্ট স্থাপন, নতুন কোনো শিল্প স্থাপন করবেন, এইটা। তাহলে পরিকল্পনার প্রকারভেদ আসলে আপনি সময়কাল অনুসারে এটা 3 প্রকার বললেন। এরপরে দেখেন পর্যায় ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ। পর্যায় অর্থাৎ কৌশলগত পরিকল্পনা একটা, 2 নাম্বারটা হচ্ছে কৌশল বাস্তবায়ন পরিকল্পনা বা কৌশলগত কর্ম পরিকল্পনা। একটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা, একটা হচ্ছে কৌশলগত কর্ম পরিকল্পনা, ঠিক আছে, বা বাস্তবায়ন পরিকল্পনা। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে পরিচালনাগত বা প্রাথমিক পরিকল্পনা। এখানে অপারেশনাল প্ল্যানিং, আপনি ইংরেজিটা বুঝলে ভালোভাবে বুঝতে পারবেন বাংলাগুলো। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক, একটা হচ্ছে ট্যাকটিক্যাল, একটা হচ্ছে অপারেশনাল। তিনটা অনেকটা কাছাকাছি, তারপর আপনাকে বুঝতে হবে ইংরেজি শব্দ দিয়ে তফাৎটা করতে হবে। তা আমরা পর্যায় ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদগুলো একটু পড়ি। কৌশলগত পরিকল্পনাটা কি? এটি দীর্ঘমেয়াদী এবং উচ্চ পর্যায়ের পরিকল্পনা যা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে। আমরা কৌশল শব্দটা দিয়েই তো আমরা বুঝতে পারলাম যে এটা সাধারণত দীর্ঘমেয়াদী এবং উচ্চ পর্যায়ের পরিকল্পনা যা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে। এটি ব্যবস্থাপনার শীর্ষ স্তরের মাধ্যমে তৈরি হয়। টপ লেভেলের ম্যানেজমেন্ট এটা তৈরি করে এই পরিকল্পনাটা। এর সাথে মিডিল বা লোয়ার লেভেলের ম্যানেজমেন্ট জড়িত থাকে না সাধারণত, এবং বাস্তবায়নও করেন তারা, টপ লেভেলের ম্যানেজমেন্ট। কোম্পানির 5 বছরের সম্প্রসারণ পরিকল্পনা, 5 বছর ধরে বা 5 বছরের মধ্যে কোম্পানি কিভাবে তার ব্যবসা সম্প্রসারণ করবে, এটা তো কৌশলগত পরিকল্পনার একটা অংশ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। খ নাম্বারে কি আছে দেখেন, কৌশল বাস্তবায়ন পরিকল্পনা। আপনি কৌশলগত পরিকল্পনা নিলেন, এখন তো আপনাকে বাস্তবায়নে যেতে হবে। আপনি পরিকল্পনা করলেন, ক নাম্বারে পরিকল্পনা করলেন যে নতুন একটা প্লান্ট আপনি স্থাপন করবেন চট্টগ্রামে। এখন এইটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু আপনাকে কৌশল বাস্তবায়ন পরিকল্পনা নিতে হবে। আগে হচ্ছে পরিকল্পনা নিছেন, আর এখন আপনার বাস্তবায়ন পরিকল্পনা নিতে হবে, অর্থাৎ ট্যাকটিক্যাল প্ল্যানিং। এটা কি? মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা এটি তৈরি করে এবং কৌশলগত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে। দেখেন একটা জিনিস মনে রাখবেন, উপরে দেখাই
আমরা যে সময়কাল অনুসারে পরিকল্পনা করছিলাম তার সাথে কিন্তু একসাথে একটা রিলেটেড, মানে এটা 1 বছরের কম হলে এটা 1 থেকে 3, আর এটা হচ্ছে 3 থেকে 5। এখানেও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করার পরে গিয়ে খ নাম্বার। কাজেই ক বুঝলে খ, খ বুঝলে গ, ধারাবাহিকভাবে লেখা যাবে। দেখেন এখানে খ নাম্বারে কি বলছে, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা এটি তৈরি করে এবং কৌশলগত পরিকল্পনাকে, এই ক নম্বরের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে। উদাহরণ, একটি বিভাগে নতুন প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা। ওই ক নম্বর থেকে বলে দিছে ওরা যে নতুন একটা বিভাগ খুলতে হবে, নতুন প্রযুক্তি আনতে হবে। আর খ নম্বরের ম্যানেজমেন্ট কি করে, ওই ক নম্বরের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করে। এটার এক্সাম্পল কি, নতুন একটা বিভাগ খোলার কথা ক নম্বর বললো, আর এরা খ নম্বরে গিয়ে ওই বিভাগটা খুলে ওটা বাস্তবায়ন করলো। তাহলে ক এবং খ এর মধ্যে তফাৎ বুঝতে পারছেন? এবার আমরা গ নাম্বারটা দেখি, পরিচালনাগত বা প্রাথমিক পরিকল্পনা। এখানে প্রাথমিকটা বলতে আমি একটু পড়ি ভিতরে, দেখেন এটি নিত্যদিনের কাজ বা কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা হয়। নিত্যদিনের কাজ মানে আপনি অপারেশন চালানোর জন্য আপনাকে কিন্তু সকালে অফিস খোলার পরে, কারখানা চালু হওয়ার পরেই কিন্তু আপনাকে অপারেশন চালাতে হবে। তখন কিন্তু আপনাকে কি করতে হবে, সারাদিন কোন কর্মকর্তা কোন কর্মী কোথায় কাজ করবে, কি পরিমাণ কোন মেশিনটা আজকে প্রোডাকশনে থাকবে, এই সব বিষয়গুলো কিন্তু প্রতিদিনের অপারেশনাল প্ল্যানিং এর মধ্যে পড়ে। এটা কিন্তু ক খ না, এটা হচ্ছে প্রতিদিনের কাজ। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক কেন এই কারণে পরিচালনাগতকে কেন প্রাথমিক বলা যায়, কারণ এইটা প্রতিদিনের সূচনা করে এবং প্রতিদিনের যে কৌশল অপারেশনাল প্ল্যানিং সেইটার মাধ্যমে প্রতিষ্ঠানের যে কৌশলগত কর্ম পরিকল্পনা খ নাম্বার ওটা বাস্তবায়ন করে এবং পর্যায়ক্রমে সে ক নাম্বার বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করে গ নাম্বারটা। হ্যাঁ, এই জন্য এটাকে প্রাথমিক পরিকল্পনা বলা হয়। যেমন কর্মীদের ডিউটি রোস্টার করলেন, সরঞ্জামের তালিকা করলেন, এটা কি, এটা কিন্তু দৈনন্দিন কাজের জন্য লাগে ডিউটি রোস্টার আর সরঞ্জামের তালিকা। তাইলে পর্যায় ভিত্তিক আপনি পরীক্ষা আসলে, আমি কিন্তু এটা নিয়ে আগেই বলছি আর নতুন করে বলবো না কিভাবে লিখবেন, পর্যায় ভিত্তিক পরিকল্পনা যদি আলাদাভাবে আসে তাহলে এই তিনটা। আচ্ছা, যদি কোনো জি, আপনার অনেকের কাছে বই না থাকতে পারে, ঠিক আছে, অনেকে হঠাৎ করে শুরু করতে পারেন, আমাকে বলবেন যে ভাই এই লাইনটা আবার একটু পড়েন। ঠিক আছে, এটা গত ক্লাসে আমরা পড়ার কথা ছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এই জন্য ওটা শেষ করতে পারিনি। এবার দেখেন, ব্যবহারের প্রকৃতি অনুসারে পরিকল্পনা, এককালীন পরিকল্পনা আর একটা হচ্ছে পুনরাবৃত্ত পরিকল্পনা, অর্থাৎ আপনি বারবার ওই পরিকল্পনাকে রিপিট করবেন, তাহলে এটা হচ্ছে পুনরাবৃত্ত পরিকল্পনা, আর একটা হচ্ছে এককালীন পরিকল্পনা। দেখেন, এটি একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা, সাধারণত একটি নির্দিষ্ট প্রকল্প বা উদ্দেশ্যের জন্য তৈরি হয়। যেমন আপনি নতুন একটা অফিস ভবন তৈরি করবেন, এখন অফিস ভবন তৈরি হয়ে যাবার পরে কি ওই পরিকল্পনাটা আর কি আপনার কাজে লাগবে না। তার মানে একটা ভবন নির্মাণ হয়ে গেলে এককালীন পরিকল্পনাটা শেষ। আর পুনরাবৃত্তিমূলক পরিকল্পনাটা কি, দেখেন এটি বারবার ব্যবহৃত হয় এবং প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে সহায়ক হয়। যেমন প্রতিষ্ঠানের নিয়ম নীতি পদ্ধতি, বাজেট তো 1 বছরের জন্য, শুধু এবছরের জন্য না, সামনে আবার করা লাগবে। প্রতিষ্ঠানের নিয়ম নীতি কি শুধু আজকের জন্য না, এবছরের জন্য নতুন কিছু নিয়ম নীতি বের করলেন, কিন্তু ওই নিয়ম নীতি কিন্তু পরবর্তী বছরে হয়তো আপডেট হবে, থাকবে ওইটা। তার মানে প্রতিষ্ঠানের নিয়ম নীতি পদ্ধতি বাজেট ইত্যাদি হচ্ছে পুনরাবৃত্ত পরিকল্পনা, এটা বারবার ফিরে আসে, বারবার ওই পরিকল্পনাটাকে হয়তো একটু কম বেশ করে ওটাকে চালানো হয়। তাহলে ব্যবহারের প্রকৃতি অনুসারে পরিকল্পনা দুই প্রকার আমরা বুঝতে পারলাম। এবার আমরা যদি দেখি সুবিধা ভিত্তিক পরিকল্পনা, যেমন আর্থিক পরিকল্পনা, মানব সম্পদ পরিকল্পনা, বিপণন পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা। দেখেন আর্থিক পরিকল্পনা মানে কি, আয় ব্যয় বাজেট বিনিয়োগ, কয় টাকা বিনিয়োগ করলেন, কয় টাকা বাজেটে আপনি আয় ব্যয় নির্ধারণ করলেন, এইগুলো আপনার আয় কত ব্যয় কত, এগুলো হচ্ছে আর্থিক পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা আছে মানব সম্পদ পরিকল্পনা। দেখেন কর্মী নিয়োগ করবেন, প্রশিক্ষণ দিবেন, সংরক্ষণ করবেন, মূল্যায়ন, সংরক্ষণ মানে কর্মীদের ধরে রাখা, মূল্যায়ন, এইগুলো হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। আর গ নম্বর হচ্ছে বিপণন মানে মার্কেটিং, বাজার বিশ্লেষণ করা, পণ্য প্রচার, মূল্য নির্ধারণ, এগুলো হচ্ছে মার্কেটিং, মানে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যা যা করা লাগে। উৎপাদন পরিকল্পনা কি, কাঁচামাল সংগ্রহ করবেন, উৎপাদন প্রক্রিয়া মেশিনে দিবেন, তারপরে গুণগত মান ঠিক রেখে প্রোডাক্টটাকে তৈরি করবেন। তার মানে কাঁচামাল সংগ্রহ, মেশিনের মাধ্যমে উৎপাদন করা, গুণগত মান ঠিক রাখা, এই তিনটা হচ্ছে উৎপাদন পরিকল্পনার মধ্যে পড়ে। তাহলে আপনি বুঝতে পারলেন। এরপরে উপসংহারে কি আছে আমরা নিজেরা পড়ে নিব। তাহলে এই প্রশ্নটা ইনশাল্লাহ গত ক্লাসের আমরা একটা আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব সরাসরি আজকের পাঠ পরিকল্পনা অধ্যায় 5। দেখেন অধ্যায় 5-এ আমরা সব পড়বো না, আমরা কিন্তু অধ্যায় 5-এর ট্রিপল স্টার ডাবল স্টার প্রশ্নগুলো নবম ব্যাচের যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন আজকে
দেখেন আজকে আমরা 3টা অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। 5, 6, 7। 5, 6 তো অল্প প্রশ্ন, 6 একটু বেশি আছে। সব মিলে মোটামুটি দেখি কয়টা পারি আমরা। 5-এ একটা, 6-এ একটা, 7-এ বোধহয় 4টা প্রশ্ন আছে। এখন এইগুলো কি প্রশ্ন, যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি, এগুলো হচ্ছে স্পেশাল ক্লাসের প্রশ্ন। এগুলো নতুন বইয়ের আলোকে, ঠিক আছে, নবম ব্যাচে যারা আছেন তাদের আসতেও পারে, নাও পারে। নতুন বই থেকে যদি 100% সব প্রশ্ন হয় তাহলে আপনাদের আসার সম্ভাবনা কিন্তু 100%। আর দশম ব্যাচে যারা আছেন তাদের এই 5, 6, 7 এখন যা পড়বো তাদের জন্য এগুলো মানে এগুলোর বাইরে তাদের প্রশ্ন হওয়ার কথা না, এগুলোর থেকেই তাদের প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 নম্বরে আমরা কি একটা স্পেশাল প্রশ্ন পড়বো, সেটা কি, সেটা একটা আমাদের আজকে দেখে আসি। আজকের পাঠ পরিকল্পনাটা কি? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায় উদ্দেশ্য বলি। এই অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে উদ্দেশ্য কাকে বলে, এর শ্রেণী বিভাগ, প্রকৃতি ও গুরুত্ব। দেখেন, উদ্দেশ্য অধ্যায়ের নাম হচ্ছে উদ্দেশ্যাবলী, তার প্রশ্নটা হচ্ছে উদ্দেশ্য কাকে বলে, শ্রেণী বিভাগ, প্রকৃতি, গুরুত্ব। মানে অধ্যায়ের শিরোনামের সাথে মৌলিক প্রশ্ন এটা। এখন এই মৌলিক প্রশ্ন কিন্তু বিগত বছরে কিন্তু এই প্রশ্নটা আসে নাই এমবিএর ইতিহাসে। তাহলে কি আসছে অধ্যায় থেকে? সম্ভবত এই অধ্যায়টা পুরাতন বইতে অন্য নামে থাকতে পারে। আর যদি উদ্দেশ্যাবলী নামে থেকেও থাকে তাহলে এখান থেকে উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্য শ্রেণী বিভাগ, এই প্রকৃতি, গুরুত্ব, এই প্রশ্নগুলো আসতো না। ঠিক আছে, আসতো হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। আপনাদের একটা জিনিস বলে রাখি, মনোযোগ দিবেন, তাহলে এই কথা মনে থাকবে। এই উদ্দেশ্যাবলী চ্যাপ্টারের দুটো জিনিস, একটা হচ্ছে স্বাভাবিক উদ্দেশ্য, যেমন আমরা পড়তেছি কেন, আমাদের উদ্দেশ্য আছে আমরা পড়াশোনা করব, আমরা এমবিএ শেষ করব, পাস করবো, এই তোমার উদ্দেশ্য। উদ্দেশ্য কাকে বলে এটা বলতে আমরা সাধারণ উদ্দেশ্যকে বুঝি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা যে কোনো উদ্দেশ্যকে বুঝি। কিন্তু উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কি? এই উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, সংক্ষেপে এমবিও, এটা কিন্তু শুধুমাত্র শব্দে শব্দে মিলাই বুঝলে হবে না, এটা কিন্তু একটা মডেল। সেই মডেল যেভাবে বলছে আমাদের সেইভাবে বুঝতে হবে। উদ্দেশ্য ব্যবস্থাপনা সাধারণভাবে আমরা বুঝি যে ব্যবস্থাপনাটা উদ্দেশ্যকে সামনে রেখে যদি কোনো প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা পরিচালনা করে বা ব্যবস্থাপনা তার কার্যক্রম পরিচালনা করে, সেটাই হচ্ছে উদ্দেশ্য ব্যবস্থাপনা। হ্যাঁ, এটা শব্দগত অর্থ আমরা এটা বুঝি, কিন্তু এটা একটা মডেল। এখন মডেল কিভাবে বলছে সেটা সেভাবে পড়তে হবে। সাধারণত এই অধ্যায়ে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রশ্নগুলোই আসতো, কিন্তু এখন যেহেতু নতুন বইতে এটার চ্যাপ্টারের নাম উদ্দেশ্যাবলী, কাজেই উদ্দেশ্য কাকে বলে, এর প্রকার, শ্রেণীবিভাগ, মৌলিক প্রশ্নটা আমাদের শিখে রাখা জরুরি। ঠিক আছে, আসতেই পারে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে, আমরা দেখেন 1 নম্বরে কিন্তু ছিল উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা, আমরা এটা কিন্তু পড়ে ফেলছি আগে। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি এই পর্যন্ত উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা। এখন আমরা উদ্দেশ্য কাকে বলে, প্রকৃতি, গুরুত্ব পড়বো, আর পড়বো উদ্দেশ্যের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। 6 এবং 7 এই দুইটা প্রশ্ন একটু দেখেন মনোযোগ দিয়ে। উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য বা অবজেক্টিভ বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দল বা সংগঠন, একবারই মনোযোগ দিলে আপনি এখনই হয়ে যাবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দল বা সংগঠন তার নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি যদি বলেন সময় বাদ দেন তাহলে কিন্তু সংখ্যা হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে যা অর্জন করতে চায় সেই লক্ষ্য বা টার্গেটকে উদ্দেশ্য বলা হয়। আমরা আজকে 1 ঘন্টার মধ্যে কি অর্জন করতে চাই সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 1 ঘন্টা হতে হবে বা 1 দিন হতে হবে বা 1 বছর বা 10 বছর বা 12 বছর, মানে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। এটি এমন একটি নির্দিষ্ট গন্তব্য বা ফলাফল যা অর্জনের জন্য পরিকল্পনা, সংস্থান এবং প্রচেষ্টা, সংস্থান মানে হচ্ছে সবকিছু জোগাড় করা, প্রচেষ্টা চালানো হয়। উদ্দেশ্য হচ্ছে কর্ম পরিকল্পনার দিক নির্দেশনা এবং মোটিভেশনের মূল উৎস। এটি স্পষ্ট, পরিমাপযোগ্য এবং সময়ে নির্ধারিত। উদ্দেশ্য কাকে বলে আসলে 3 মার্কে আপনি যে বাক্যগুলো আছে আপনাকে বুঝে এতটুকু অন্তত লিখতে হয়, তাই না? আমি আবার একটু পড়ি। উদ্দেশ্য বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দল বা সংগঠন তার নির্দিষ্ট সময়ের মধ্যে যা অর্জন করতে চায় সেটাকে বোঝায়। এটি নির্দিষ্ট একটা গন্তব্য হতে পারে, একটা ফলাফলও হতে পারে, যা অর্জনের জন্য আমরা কি করি, পরিকল্পনা করি, সম্পদ সংস্থান করি এবং প্রচেষ্টা চালাই। আর একটা বাক্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে কর্ম পরিকল্পনার দিক নির্দেশনা এবং মোটিভেশনের মূল উৎস। মানে
আপনি যে কাজ করবেন উদ্দেশ্যটা হচ্ছে একটা মোটিভেশন, এটা থাকলেই আপনি কাজ করবেন। আর আরেকটা কথা বলছে লাস্টে, এই উদ্দেশ্যটা স্পষ্ট, পরিমাপযোগ্য এবং সময় নির্ধারিত। উদ্দেশ্যকে মাপা যায়, যেভাবেই হোক, সংখ্যা দিয়ে হোক বা সংখ্যা ছাড়া হোক, মাপতে হবে এবং সময় নির্ধারিত থাকবে। এই যা বললাম এটাকে উদ্দেশ্য বলে। এবার আমরা পড়বো উদ্দেশ্যের প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে উদ্দেশ্যের বৈশিষ্ট্য এবং গুরুত্ব। উদ্দেশ্যটা কেন আমাদের গুরুত্ব, কেন আমাদের জন্য প্রয়োজন, আর উদ্দেশ্যের বৈশিষ্ট্য মানে উদ্দেশ্যটা কেমন হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এবার উদ্দেশ্যের বৈশিষ্ট্য বলবো 4টা। যদি প্রশ্নটা একসাথে এভাবে আসে তাহলে আপনি 8 মার্কের জন্য 4টা প্রকৃতি লিখবেন, 4টা গুরুত্ব লিখবেন। আচ্ছা, এবার আমরা দেখি উদ্দেশ্যের প্রকৃতি কি। প্রথম কথা হচ্ছে উদ্দেশ্যটা স্পষ্ট হতে হবে। আপনি এখানে যে ক্লাসে আমরা সবাই একত্রিত হয়েছি কেন, আমাদের উদ্দেশ্যটা কি? স্পষ্ট এবং সুনির্দিষ্ট যদি থাকে তাইলে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এই সময়টা তখনই কাজে লাগবে। আর যদি আমাদের এই স্পষ্ট এবং সুনির্দিষ্ট না হয় উদ্দেশ্যটা, তাহলে উদ্দেশ্যের এটা কাজটা ভালো হবে না। এই জন্য উদ্দেশ্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা স্পষ্ট হবে, নির্দিষ্ট হবে। আমরা ক্লাস করতেছি আজকে, আমাদের মৌলিক ব্যবস্থাপনা স্পেশাল ক্লাস হচ্ছে, আমরা পড়তেছি, শিখতেছি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, স্পষ্ট সুনির্দিষ্ট, ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা আপনি বুঝলেন। 2 নম্বরে কি আছে? সময়সীমা নির্ধারিত। উদ্দেশ্যের নির্দিষ্ট সময়সীমা থাকবে, মানে উদ্দেশ্য যদি এমন হয় যে এমবিএ করার জন্য আপনি ভর্তি হলেন, এটা আপনার উদ্দেশ্য, কিন্তু 2 বছরের মধ্যে আপনি শেষ করলেন না, 2.5 বছরের মধ্যে শেষ করলেন না, একবারে ফেল করতে করতে 10 বছরই নিয়ে গেছেন, তার মানে আপনার নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না, যেটা উদ্দেশ্যের বৈশিষ্ট্য হয় না। তার মানে উদ্দেশ্যের 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আপনি লিখবেন স্পষ্ট ও সুনির্দিষ্ট, 2 নম্বর বৈশিষ্ট্য হিসেবে লিখবেন সময়সীমা নির্ধারিত। 3 নম্বরে কি আছে দেখেন, গঠনমূলক এবং বাস্তবসম্মত। উদ্দেশ্যটি বাস্তবসম্মত হতে হবে এবং অর্জনযোগ্য হওয়া উচিত। এটি প্রতিষ্ঠানের সামর্থ্যের মধ্যে থাকতে হবে, কিন্তু তবুও এটি কিছু চ্যালেঞ্জিং হওয়া উচিত, যাতে কর্মীরা অনুপ্রাণিত হতে পারে। দেখেন কি বলছে এখানে, গঠনমূলক এবং বাস্তবসম্মত। গঠনমূলক মানে হচ্ছে একটা নির্দিষ্ট কাঠামো থাকতে হবে, অপ্রাসঙ্গিক যাতে না হয়। আর বাস্তবসম্মত মানে আপনি এমবিএ তে ভর্তি হলেন, হ্যাঁ, এখন এটা যদি হয় এরকম যে আপনি কোনোভাবেই পড়াশোনা করেন না, পড়াশোনা করতে পারবেন না, তাইলে বাস্তবসম্মত হলো না আপনার উদ্দেশ্যটা, বুঝতে পারছেন? আচ্ছা, 4 নম্বরে আছে মোটিভেশন সৃষ্টি, মানে হলো আপনি যে কাজটা শুরু করলেন এই কাজের পেছনে উদ্দেশ্যটা থাকা, মানে হলো এক ধরনের মোটিভেশন তৈরি হওয়া। উদ্দেশ্য নিজেই একটা মোটিভেশন। আপনি একটা কাজে উদ্দেশ্য নিয়ে নেমে পড়লে তার মানে উদ্দেশ্যটা মোটিভেশন হিসেবে কাজ করবে। এখানে এবার দেখেন উদ্দেশ্যের প্রকৃতি মানে বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য এখানে দিচ্ছি? 4টা। 1 নম্বর কি? উদ্দেশ্য স্পষ্ট হবে, সুনির্দিষ্ট হবে। 2 নম্বর কি? সময়সীমা নির্ধারিত থাকবে। 3 নম্বর গঠনমূলক এবং বাস্তবসম্মত হবে। 4 নম্বর কি? মোটিভেশন সৃষ্টি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পড়বো উদ্দেশ্যের গুরুত্ব। দেখেন উদ্দেশ্য কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা 10ম ব্যাচের জন্য প্রণীত নোট থেকে পড়তেছি, যদি 9ম ব্যাচের সাথে একটু পৃষ্ঠায় বা প্রশ্নে কম বেশি পান, অমিল পান, তাহলে বিব্রত হওয়ার কিছু নাই। এই প্রশ্নগুলো, অতিরিক্ত এই প্রশ্নগুলো আমার কাছে আছে, আমার কাছ থেকে নিয়ে নেবেন আপনারা লাগলে। জি ভাইয়া। দেখেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন উদ্দেশ্যের গুরুত্বটা কি, কেন উদ্দেশ্য আমাদের জীবনে বা আমাদের কাজের পেছনে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য আমাদের দিক নির্দেশনা দেয়। আপনি এই 4টা পয়েন্ট আঙ্গুল গুনে গুনে পড়েন, মনে থাকবে। উদ্দেশ্য কর্মীদের প্রেরণা দেয়, কেবল বললাম না মোটিভেশন, তার মানে উদ্দেশ্য কর্মীদের প্রেরণা দেয়। কর্ম ক্ষমতা বাড়ায়, সম্পদ ব্যবস্থাপনা করে। দেখেন আমি বলি দিক নির্দেশনা কিভাবে দেয়। আপনার উদ্দেশ্য যদি থাকে যে আজকে আমরা 3টা অধ্যায়ের স্পেশাল প্রশ্নগুলো পড়বো, তাহলে আমরা কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করেই উঠবো। আর যদি উদ্দেশ্য ছাড়া, দিক নির্দেশনা ছাড়া যদি আমরা আমরা আমাদের যদি উদ্দেশ্য না থাকতো, তাহলে কিন্তু আমরা দিক নির্দেশনা পেতাম না যে আমরা কি পড়বো। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, আমরা যেহেতু উদ্দেশ্য নির্ধারণ করছি যে আজকে আমরা 3টা অধ্যায় পড়ে উঠবো, তার মানে আমরা যারা এখানে কর্মী, যারা পড়তেছি, আমাদের মধ্যে একটা প্রেরণা তৈরি হয়ে গেছে অলরেডি, জানা আজকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনার উদ্দেশ্য থাকলেই কর্মীরা মনোযোগ দিয়ে কাজ করবে, যে না আজকে প্রতিষ্ঠানের এতগুলো প্রোডাক্ট উৎপাদন হবে বা কোম্পানি 1 মাসে এতটা সেল করবে, সেল করলে আমাদের বেতন বাড়বে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে কর্মীরা অবশ্যই অনুপ্রাণিত হবে। 3 নম্বরে কি আছে? কর্ম ক্ষমতা বৃদ্ধি। দেখেন উদ্দেশ্যটা কর্মক্ষমতা বাড়ায়। যেমন আজকে আমরা পরিকল্পনা করছি 3টা অধ্যায় পড়বো, পারি আর না পারি, আমাদের কর্মক্ষমতা কিন্তু আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে, আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি।
এখন সবার যদি উদ্দেশ্যটা যদি ভালোভাবে কাজে আমরা চিন্তা করতে পারি, তা মোটিভেশন যদি আমাদের মধ্যে এসে থাকে, তাহলে আমরা কেবল 3টা অধ্যায় শেষ করতে পারবো। তার মানে উদ্দেশ্যটা আমাদের কর্মক্ষমতা বাড়াবে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 4 নম্বর হচ্ছে আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে কেবলমাত্র উদ্দেশ্য ঠিক থাকলে। আপনার যে সম্পদ আছে সেটা আপনি কাজে লাগাতে পারেন না, আপনার সম্পদ অলস বসে থাকে কেন? আপনার উদ্দেশ্য নাই। ঠিক আছে, উদ্দেশ্য এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা সম্পদকে ব্যবস্থাপনা করে, সম্পদকে কাজে লাগায়। ঠিক আছে, এবার বলেন উদ্দেশ্যের গুরুত্ব কয়টা? দিক নির্দেশনা দেবে আপনাকে, আপনি বা আপনার কর্মীদের অনুপ্রাণিত করবে, আপনার কর্মক্ষমতা বাড়াবে, আপনার সম্পদকে যথোপযুক্ত ভাবে ব্যবহার করবে। এই হলো 4টা গুরুত্ব। তাহলে আমরা 4টা প্রকৃতি বা বৈশিষ্ট্য পড়লাম, 4টা গুরুত্ব পড়লাম, আর পড়লাম উদ্দেশ্য কাকে বলে। ঠিক আছে, উপসংহারটা নিজের মতন করে পড়ে নিবেন। এবার আমরা দেখব উদ্দেশ্যের শ্রেণী বিভাগ। উদ্দেশ্যের শ্রেণী বিভাগটা যদি আমরা মনোযোগ দেই, তাহলে পরীক্ষায় আসলে অন্তত বানায় লিখতে পারবো। আর না হলে কিভাবে শ্রেণী বিভাগ করব, নিজের মতো করে কিন্তু কিছুই করা যায় না একবার না পড়া থাকলে। সবাই একটু দেখেন, এখানেও আমরা এই কেবলমাত্র ক্লাসের শুরুতে গত ক্লাসের যে একটা প্রশ্ন রিভিউ দিলাম, যে সেটা ছিল কি পরিকল্পনার শ্রেণী বিভাগ। ওখানে একটা কথা বলছিলাম যে পরিকল্পনার শ্রেণী বিভাগ আসলে শুধু ধরেই আপনার 3 প্রকার 2 প্রকার বলে দিলে হবে না, কারণ পরিকল্পনা বা উদ্দেশ্য বিভিন্ন দৃষ্টিকোণ সময়কাল। থেকে শ্রেণী বিভাগ করা যায়। হ্যাঁ, বিভিন্ন ভাগে শ্রেণী বিভাগ করা যায়। কাজেই আমরা এখানে সেইগুলো চিন্তা করে আমরা লিখবো। সময় বেশি থাকলে পুরোটা লিখবো, সময় কম থাকলে এই যে 5 ভাগে উদ্দেশ্যকে ভাগ করা যায়, আমরা সময় কম থাকলে আমরা 1 ভাগে বা 2 ভাগে আমরা লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দেখি এবার উদ্দেশ্যের শ্রেণী বিভাগ। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য স্থাপন করে। ঠিক আছে, এখন আপনি যদি সহজে একটা উদ্দেশ্যের শ্রেণী বিভাগ করতে চান, তাহলে প্রফেসর ফ্রাঙ্কলিন জি মুর, এখানে যদি একজন পণ্ডিত আছে, ওনার কথা বলে ওনার কথা মতো আপনি বলতে পারেন যে একটা প্রতিষ্ঠান সাধারণত 3 ধরনের উদ্দেশ্য স্থাপন করে। এইটুক দিয়ে দিলে আপনার সাধারণত 5 মার্ক একটা প্রশ্ন আসলে এবং বিজ্ঞানীর নাম যদি বলেন এবং এই যে 3টা প্যারাগ্রাফ আছে এটাকে যদি একটু মোটা করে দেন, তাহলে 5 মার্ক 8 মার্কের প্রশ্ন হয়ে যাবে। তাহলে নিচের গুলো আপনারা লেখা লাগতেছে না। দেখেন, প্রফেসর ফ্রাঙ্কলিন জি মুরের মতে একটি প্রতিষ্ঠান 3 ধরনের উদ্দেশ্য স্থাপন করে। কি কি? সাধারণ প্রকৃতির উদ্দেশ্য, সামগ্রিক বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, বিভাগীয় বা উপবিভাগীয় উদ্দেশ্য। এবং ভিতরে এগুলো কি আমরা একটু পড়ি। সাধারণ উদ্দেশ্যটা কি? প্রতিষ্ঠান তার মূল দর্শন নীতি অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে। মানে প্রতিষ্ঠান যদি এরকম হয় যে শুধুই মুনাফা অর্জন করবে, অথবা একচেটিয়া ভাবে বাজার দখল করে নিবে, অথবা তার ধারে কাছে কোনো কোম্পানি কোনো প্রোডাক্টকে সে দাঁড়াতে দিবে না, তার যদি এইরকম অপ্রতিরোধ্য সম্পদ সামর্থ্য থাকে, হ্যাঁ কৌশল থাকে, তাহলে তার সেই উদ্দেশ্য নীতি অনুযায়ী সে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ যে প্রকৃতির উদ্দেশ্য। অথবা যদি থাকে যে না, কোম্পানিটা কিছু অংশ সে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করবে, বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যবহার করবে, ঠিক আছে, তাহলে এটা তার একটা উদ্দেশ্য, সেই অনুযায়ী সে কিন্তু প্রোডাক্ট তৈরি করবে। অথবা যদি উদ্দেশ্য থাকে যে যে কোনো ভাবেই হোক কম দামে সে প্রোডাক্ট সেল করবে, জনগণের সেবা করবে, এটা উদ্দেশ্য। অথবা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট সেল করবে। মানে সাধারণ যে মৌলিক যে উদ্দেশ্য দেখে একজন ব্যক্তি একটা কোম্পানি দাঁড় করায়, সেটাই হচ্ছে মূল দর্শন বা নীতি, সেটাকে আমরা সাধারণ প্রকৃতির উদ্দেশ্য বলি। আর 2 নম্বরটা কি? সামগ্রিক বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। দেখেন, ওভারঅল বা লং টার্ম অবজেক্টিভ। এটা কি? প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী কোনো অবস্থান বা লক্ষ্য অর্জন করতে চায়। একটা প্রতিষ্ঠান 1 বছর 2 বছরের জন্য না, সে যাত্রা শুরু করে আস্তে আস্তে সে দীর্ঘমেয়াদে সে কি তার লক্ষ্য, সেটা হচ্ছে সামগ্রিক বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। ঠিক আছে, আপনার এখানে তেমন কিছু লিখতে হবে না, আপনি মূল বাক্যটা বুঝে রাখেন। প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে কোন অবস্থানে যেতে চায় বা কোন লক্ষ্য অর্জন করতে চায়, সেটাই হচ্ছে তার দীর্ঘমেয়াদী বা সামগ্রিক উদ্দেশ্য। আর বিভাগীয় বা উপবিভাগীয় উদ্দেশ্যটা কি? দেখেন, একটা বড় কোম্পানিতে বিভিন্ন বিভাগ থাকে বা বিভিন্ন উপবিভাগ থাকে, সাব অবজেক্টিভস বা ডিপার্টমেন্টাল অবজেক্টিভস। ঠিক আছে, এটা কি? বিভিন্ন বিভাগ বা উপবিভাগ, তাদের উদ্দেশ্যটা কি? যেমন কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে শুধুই মুনাফা অর্জন করা অথবা অল্প দামে প্রোডাক্ট সেল করা। এটা যদি পুরো কোম্পানি একটা উদ্দেশ্য থাকে, তাহলে এখানে যে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনের আবার আলাদা আলাদা উদ্দেশ্য থাকে না, সেটাই হচ্ছে বিভাগীয় বা উপবিভাগীয় উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে প্রফেসর ফ্রাঙ্কলিন জি মুরের মতে প্রতিষ্ঠানের সাধারণত 3 ধরনের উদ্দেশ্য থাকে। একটা হলো সাধারণ উদ্দেশ্য, 2 নাম্বার হচ্ছে সামগ্রিক বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, 3 নাম্বার হচ্ছে বিভাগীয় বা উপবিভাগীয় উদ্দেশ্য। ঠিক আছে, কোনো পয়েন্টস যদি অস্পষ্ট থাকে আমাকে বলবেন।
আচ্ছা, এরপরে আমরা সংক্ষেপে একটু বাকিগুলো আলোচনা করে যাব কিনা দেখেন। উদ্দেশ্য সমূহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানদণ্ড অনুযায়ী শ্রেণীবিভাগ করা যায়। প্রথমে আপনি পারলে এতটুকু দিলেন এই বিজ্ঞানীর নাম বলে। এরপরে যদি আপনি চান যে না আপনি আরো একটা এতটুকু দিবেন, তাহলে কিন্তু প্রশ্নটা আরো মানসম্মত হয়ে গেল। লাইন তো ছোট ছোট আছে। উদ্দেশ্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ব্যাপ্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ। ব্যাপ্তি মানে কি বলেন তো? ব্যাপ্তি মানে হচ্ছে আকার, মানে প্রতিষ্ঠান কোন কোন বিষয়গুলো তার মধ্যে আওতাভুক্ত করে। ব্যাপ্তির ভিত্তিতে উদ্দেশ্য 4 প্রকার। একটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য, কার্য সম্পর্কীয় উদ্দেশ্য। 4টা মুখস্থ করেন। সামাজিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, কার্য সম্পাদীয়। হ্যাঁ রাইট, সামাজিক, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, কার্য সম্পর্কীয় উদ্দেশ্য। অবশ্যই আপনারা কথা বলবেন এবং এই বই নিয়ে বসবেন, ঠিক আছে? অল্পনা আপা যেরকম বই নিয়ে বসছেন কথা বলতেছে, এইভাবে সবাই বই নিয়ে বসবেন, কথা বলবেন। তাইলে আমার ক্লাসগুলো, আমার পরিশ্রমটা সফল হবে এবং আমরা সবাই উপকৃত হব, ঠিক আছে? কারণ শুনলে কিন্তু অতটা কাজ হয় না। আপনি বই নিয়ে বসে শুনেন, দেখেন আপনারা আমার সাথে সাথে এই 1 ঘন্টায় পড়া হয়ে যাইতেছে। জি কতবার বই শেষ করলাম আমরা পড়ে পড়ে। এই মৌলিক ব্যবস্থাপনা, এই পরিসংখ্যানটাই 3 বার শেষ করছে আমাদের 130তম ক্লাসের মধ্যে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বোধহয় 30 তারিখ থেকে, আগস্টের 30 তারিখ থেকে আমরা বোধহয় পরিসংখ্যানটা ধরবো। আপনারা নবম দশম ব্যাচের সবাই থাকবেন এবং অষ্টম ব্যাচের যারা পরিসংখ্যান একটু খারাপ করছেন, ভয় আছে, তারাও থাকবেন। পরিসংখ্যান ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ব্যাপ্তির ভিত্তিতে কি, একটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য, কার্য সম্পর্কিত উদ্দেশ্য। মানে কি, প্রতিষ্ঠান সমাজের অংশ, সমাজের নিয়ম নীতি মেনেই চলে, সমাজের মানুষের কাছেই প্রতিষ্ঠান প্রোডাক্ট সেল করে, কাজেই সামাজিক উদ্দেশ্য প্রতিষ্ঠানে থাকতে হবে। ক্লিয়ার কথা? খ নম্বরে কি আছে? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, তার মূলধন বিনিয়োগ করছে, কারণ কি সে এখান থেকে কিছু বেনিফিট অর্জন করতে চায়, সুনাম অর্জন করতে চায়, এটাই তো তার উদ্দেশ্য, অথবা সে সেবা করতে চায়। যাই হোক না, কোনো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ব্যতীত কোনো প্রতিষ্ঠান নাই। কাজেই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য প্রতিষ্ঠানের আরেকটা ক্লাসিফিকেশন। 3 নম্বর আছে ব্যক্তিগত উদ্দেশ্য। দেখেন প্রত্যেকটা মালিক যিনি প্রতিষ্ঠানের শুরু করলেন, প্রতিষ্ঠান যার বা মালিক পক্ষ, শেয়ার হোল্ডার বা কর্মচারী যারা প্রতিষ্ঠানের কাজ করতেছে অংশ, তাদের একটা নির্দিষ্ট ব্যক্তিগত উদ্দেশ্য থাকে। সেটা হতে পারে প্রতিষ্ঠান থেকে নিজে বেতন নিবে, সেটা নিয়ে সংসার চালাবে, এটা হতে পারে, অথবা হতে পারে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের বেকারত্ব দূর করা, এটা হতে পারে মালিকের উদ্দেশ্য, ঠিক আছে? যাই হোক, ব্যক্তিগত একটা উদ্দেশ্য আছে। ঘ নম্বর হচ্ছে কার্য সম্পর্কিত উদ্দেশ্য। প্রতিষ্ঠান যে কার্যক্রম পরিচালনা করে, এটার জন্য সে কর্মী নিয়োগ করবে, ব্যয় কমাবে, অথবা সে ব্যয় দক্ষতা বাড়াবে, অথবা উৎপাদন বাড়াবে। যাই হোক, কার্য সম্পর্কিত উদ্দেশ্য থাকে। তাহলে এই হলো 4টা কার্য সম্পর্কিত উদ্দেশ্য। গুরুত্বের দিক থেকে উদ্দেশ্য কি দেখেন, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। মুখ্য মানে কি? প্রাইমারি। গৌণ মানে কি? সেকেন্ডারি। মানে মুখ্যটা প্রাইমারি মানে হচ্ছে আবার প্রধান উদ্দেশ্য। মুখ্য মানে প্রাইমারি বা একবারে নর্মাল সাধারণ উদ্দেশ্য তা না। মুখ্য বলতে প্রধান উদ্দেশ্য, বা যে উদ্দেশ্যগুলো ছাড়া প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে পারবে না, চলতে পারবে না, সেগুলো। আর গৌণ মানে হচ্ছে সাপোর্টিভ অবজেক্টিভ, মানে যেগুলো আপনার মুখ্য উদ্দেশ্যকে সাপোর্ট দিবে, ঠিক আছে? আমরা এবার পড়ি। দেখেন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা প্রধান ফলাফল হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ছোট ছোট উদ্দেশ্য দরকার সেটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। তাহলে দুটো ক্লিয়ার। এবার জি সময়ের ভিত্তিতে উদ্দেশ্য কি? দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী উদ্দেশ্য। ক্লিয়ার? এটা আপনার পড়লেই তাকালেই দেখতে পাচ্ছেন। 5 থেকে 30 বছরের মধ্যে অর্জনযোগ্য লক্ষ্য, 1 থেকে 5 বছরের মধ্যে অর্জনযোগ্য লক্ষ্য, 1 বছরের মধ্যে অর্জনযোগ্য লক্ষ্য। এই হলো 3টা সময়ের ভিত্তিতে। এবার 4 নম্বরে আছে ব্যবস্থাপনা বা স্তর ভেদে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, বিভাগীয় উদ্দেশ্য, সেকশনাল উদ্দেশ্য, কার্যকারক উদ্দেশ্য। দেখেন কার্যকারক মানে হচ্ছে অপারেশনাল উদ্দেশ্য, মানে প্রতিদিন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক উৎপাদন চালানোর জন্য বা অফিস চালানোর জন্য যে উদ্দেশ্যটা সেটা। সেকশনাল উদ্দেশ্য হচ্ছে কি? প্রতিটা সেকশন বা বিভাগের যে উদ্দেশ্য সেইটা। বিভাগীয় উদ্দেশ্য কি? বিভাগের জন্য নির্ধারিত লক্ষ্য। এখানে উপবিভাগ, সেকশন মানে উপবিভাগ, আর বিভাগ মানে তো বুঝতে পারছেন বিভাগের ক্ষুদ্র অংশ হচ্ছে উপবিভাগ বা সেকশন, তাহলে দুটো আলাদা। আর প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কি? পুরো প্রতিষ্ঠানের যে মৌলিক যে উদ্দেশ্য সেইটা। এই হলো 4টা জিনিস। এবার আমরা 5 নম্বরে পড়বো প্রকৃতিগত দিক থেকে উদ্দেশ্য। এইগুলো এগুলো কি দেখেন, মানবিক উদ্দেশ্য হতে পারে, সামাজিক উদ্দেশ্য, প্রবৃদ্ধি মানে কি? আপনার আয় বাড়ানো, আপনার সম্পদ বাড়ানো, এটা।
অর্থনৈতিক উদ্দেশ্য, মুনাফা বাড়ানোর উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য, কার্যভিত্তিক উদ্দেশ্য, অস্তিত্ব রক্ষা। কোন কোম্পানি যদি চায় যে না শুধুমাত্র অস্তিত্ব রক্ষা, আমার কোম্পানি যেন ভাবে টিকলেই হবে, অথবা কোম্পানি বসে যাচ্ছে মোটামুটি অস্তিত্ব রক্ষা করি, এটার জন্য যে উদ্দেশ্য, তার মানে প্রকৃতিগত উদ্দেশ্য আর অনেক প্রকার আছে, আমরা যে কোনো কয়েকটা দিয়ে দিলে হবে। এখন এই প্রশ্নটা এরকম কেন বড় করে লিখছি, আমার নোটে তো সাধারণত ছোট করে, কেন বড় করে, কারণ উদ্দেশ্য শ্রেণীবিভাগ বললে সাধারণত বিভিন্ন ভিত্তিতে দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়, এই জন্য আপনি এখান থেকে কমাই দিবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এই দুটা দেন, ঠিক আছে, এই দুইটা দিলে হয়ে যাবে, প্রথম দুইটা। ওকে, তাহলে আমাদের কিন্তু পঞ্চম অধ্যায় হয়ে গেল। পঞ্চম অধ্যায়ের আমরা কি কি আরো অনেকগুলো প্রশ্ন আমরা পড়ছি, ঠিক আছে, এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে। আচ্ছা, এবার ষষ্ঠ অধ্যায় দেখেন। ষষ্ঠ অধ্যায় তাহলে আমরা কি পড়বো? আপনারা কি পাঠ পরিকল্পনা দেখছেন আজকে? জি ভাই, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, কিভাবে সমস্যা খুঁজে পাওয়া যায়। পাঠ পরিকল্পনা তো এই যে দিয়ে দিচ্ছে, আপনারা ওখান থেকে পাঠ পরিকল্পনা দেখবেন। প্রতিদিনের পাঠ পরিকল্পনা না দেখলে বুঝতে পারবেন না, কারণ দেখেন এই যে পাঠ পরিকল্পনা আছে, এখান থেকে দেখে নিবেন। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব পড়ব আর কিভাবে সমস্যা খুঁজে পাওয়া যায়। দেখেন দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা যাচ্ছি কোথায় আছে, বাকি প্রশ্নগুলো কিন্তু আমাদের পড়া। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, আচ্ছা, আর একটা প্রশ্ন পড়বো, কিভাবে সমস্যা আপনি খুঁজে পাবেন। এটা একবারে সমস্যা খুঁজে পাই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি এখন পর্যন্ত আসে নাই তবে আসতে পারে। আবার সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব দেখেন, সিদ্ধান্ত গ্রহণ হলো যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কার্যক্রমের মূল ভিত্তি। এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিকল্পের মধ্য থেকে সঠিক ও সর্বোত্তম পথ বেছে নেওয়া। সিদ্ধান্ত কি? অনেক বিকল্প থেকে যে কোনো একটা বেছে নেওয়া। ব্যবসায়িক বা প্রশাসনিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিসীম। এবার এখানে আছে 8টা পয়েন্ট, সাধারণত 8 মার্কের জন্য 8টা রাখতে হবে, ঠিক আছে। এবং ছোট্ট করে 2-3টা শব্দ দিয়ে একটা বাক্য বানালে কিন্তু হবে না, মনে রেখেন। একটা বাক্য, বড় একটা বাক্য আছে, এটা আপনি দুইটা বাক্য দাঁড়িয়ে দিয়েও লিখতে পারবেন, অথবা আপনি এটাকে আরো এক লাইন বানাইতে পারবেন, ঠিক আছে। সেই অনুপাতে অন্তত যাতে পয়েন্টের প্যারাগ্রাফটা আকার হয়, প্যারাগ্রাফের আকারটা যাতে হয়, ঠিক আছে। দেখছেন, এতটুকু অনুপাতে যাতে হয়, এর থেকে ছোট করে লিখলে কিন্তু হবে না। আচ্ছা, এবার তাহলে দেখেন সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব কি। প্রথম গুরুত্বপূর্ণ দিক হলো লক্ষ্য অর্জনের জন্য নির্দেশনা। আপনি যে সিদ্ধান্তটা নিলেন কালকে ঢাকা যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। সিদ্ধান্তটা নেওয়া মানে হলো কালকে সকালে ঘুম থেকে উঠে আপনি যে লক্ষ্য মানে ঢাকা পৌঁছানো, সেই অর্জনের জন্য সিদ্ধান্তটা আপনাকে নির্দেশনা দিবে। প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ঢাকার কথা বলে তো লিখবেন না, আপনি লিখবেন কি প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জনের জন্য প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তই প্রতিষ্ঠানকে তার লক্ষ্যে পৌঁছে দিবে। 2 নম্বরে কি আছে? সমস্যা সমাধান নিশ্চিত করে। আপনার যে সমস্যাগুলো সৃষ্টি হবে, উদ্ভূত সমস্যা, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? সিদ্ধান্ত লাগবে না? তার মানে যে কোনো সমস্যার সমাধান করতেছে সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে সংস্থান ব্যাপারে কার্যকারিতা বাড়ানো। সংস্থান মানে হচ্ছে যেগুলো জোগাড় করে নিবেন, মানে সম্পদ, অর্থ, লোকবল, সময়, কাঁচামাল, এগুলো হচ্ছে সম্পদ। এই সম্পদগুলো ব্যবহার যাতে কার্যকর ভাবে হয়, সেইটা আরো একটা গুরুত্বপূর্ণ দিক কার? সিদ্ধান্ত গ্রহণের। 4 নম্বর হচ্ছে ঝুঁকি হ্রাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে এই সিদ্ধান্তটা আপনার ঝুঁকি হ্রাস করবে। অপ্রত্যাশিত যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আপনাকে সহায়তা করবে সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত না থাকলে আপনি অপ্রত্যাশিত ঝুঁকি পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। তাহলে প্রথম 4টা কি বলেন তো প্রথম 4টা পয়েন্টস কি? প্রথম 4টা হচ্ছে লক্ষ্য অর্জন নির্দেশনা প্রদান, সমস্যা সমাধান নিশ্চিতকরণ, সংস্থা ব্যবহার কার্যকারিতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা। হ্যাঁ, এই 4টা পয়েন্ট শুধুমাত্র শব্দে মিলে আমরা পয়েন্টস গুলো মুখস্থ করলে আমাদের হবে না, মুখস্থ মনে থাকবে না। আমরা এই 4টা পয়েন্টস বা 8টা পয়েন্টস কি আমরা বুঝবো, আগে কি বলছে বোঝার পরে চোখ বন্ধ করে ধ্যান করে করে পয়েন্টগুলো মুখস্থ করবো। আর ভিতরে কি আছে
কয়েকবার পড়লে অন্তত বানাই লিখতে পারবো। তাহলে প্রথম চারটা গেল। পরের চারটা কেস দেখেন, সংস্থা এবং কর্মী উন্নয়নের সহায়ক। সংস্থা এবং সংস্থার যে কর্মী, তারাই তো মূল চালিকা শক্তি। এই কর্মীদের উন্নয়ন করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের দক্ষতার উন্নয়ন করা, তাদের পেশাগত উন্নয়ন, এই সবকিছুই কিন্তু আপনার আগে কি লাগবে? সিদ্ধান্ত লাগবে, তাই না? আচ্ছা, জি। এরপরে হচ্ছে প্রতিযোগিতায় অগ্রগতি নিশ্চিত। বলেন তো, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে প্রতিযোগিতা আছে। একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করতেছে। তার মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের যাতে অগ্রগতিটা নিশ্চিত হয়, আমরা যদি পিছিয়ে না পড়ি, সেটার জন্য আমাদের কি নিতে হয়? সিদ্ধান্ত নিতে হয়। তার মানে সিদ্ধান্তের গুরুত্ব এই ক্ষেত্রে আছে না? আছে। 7 নম্বরে কি? নেতৃত্ব ও দায়িত্ববোধের প্রমাণ। একজন নেতা বা ব্যবস্থাপক সিদ্ধান্ত দিবেন, এইটা দিলেন, এইটা কিসের প্রমাণ? নেতৃত্ব এবং দায়িত্ববোধের প্রমাণ। ঠিক আছে? তার মানে নেতৃত্ব এবং দায়িত্ববোধের প্রমাণ হলো সিদ্ধান্ত। এটা একটা সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ দিক। 8 নম্বরে আছে পরিকল্পনা কৌশল বাস্তবায়নের সহায়ক। সিদ্ধান্ত থাকলেই আপনি যে কোনো পরিকল্পনা এবং কৌশল বাস্তবায়ন করতে পারবেন। এখানে কি বলছে দেখেন, সিদ্ধান্ত গ্রহণ হলো পরিকল্পনা এবং কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের মূল ভিত্তি। সিদ্ধান্ত না থাকলে কি আর পরিকল্পনা বাস্তবায়ন হবে? তার হবে মানে না। হ্যাঁ, তার মানে এই 8টা পয়েন্টস আপনারা নিজের থেকে বুঝে মনে রাখবেন। ঠিক আছে? এবং এত শোনেন, এখানে বিষয় আছে একটা, মৌলিক এবং মানব সম্পদে একটু বেশি প্রশ্ন পড়া লাগতে পারে। তবে আমরা যখন নিশ্চিত হয়ে যাবো যে নতুন বই থেকে প্রশ্ন হবে, তাহলে শুধু নতুন বইয়ের প্রশ্নগুলো পড়লে আপনার হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে মোটামুটি প্রশ্নের সংখ্যা আপনি কমায় আনতে পারবেন। প্রত্যেকটা অধ্যায়ে হয়তো 4টা, সর্বোচ্চ 5টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষার আগে আপনাদের জন্য সাজেশন বের করলে সেখানে আপনারা পাবেন ট্রিপল স্টার প্রশ্নগুলো। আচ্ছা, আর একটা প্রশ্ন আমরা পড়বো, কিভাবে সমস্যা খুঁজে পাওয়া যায়। একটু মনে রাখেন প্রশ্নটা, দেখেন সমস্যা খুঁজে পাওয়ার প্রক্রিয়া। 8টা প্রক্রিয়া আছে, 7টা প্রক্রিয়া দেখেন। ব্যবস্থাপনা বা জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে সমস্যাটি শনাক্ত করা জরুরি। সমস্যা খুঁজবেন আপনি, সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে সমস্যা খুঁজে পাওয়া জরুরি। এখন সমস্যা যদি খুঁজে না পান, তাহলে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করা মানে হলো সমস্যার মূল কারণ বুঝে তার সমাধানের পথ খুঁজে বের করা। কত সুন্দর একটা ভূমিকা। এবার আমরা সমস্যা শনাক্তকরণ একটি প্রক্রিয়া। আচ্ছা, সমস্যা শনাক্তকরণ একটা প্রক্রিয়া মানে হুট করে একটা ধাপে সমস্যা সমাধান হয় না। আমার কথা মনোযোগ দিচ্ছেন? সমস্যা জি। খুঁজে পেতে গেলে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে অগ্রসর হতে হবে। তা আমরা এখানে কিন্তু সমস্যা খুঁজে পাওয়ার জন্য এই 7টা ধাপ বা এই 7টা উপায় আমরা ব্যবহার করব। 1 নম্বরে কি আছে? লক্ষ্য এবং বাস্তবতার মধ্যে ফারাক চিহ্নিত করা। আপনার লক্ষ্য কি? এমবিএ কমপ্লিট করা। অথবা আপনার লক্ষ্য কি? প্রতিষ্ঠানের আচ্ছা দেখেন, লক্ষ্য এবং বাস্তবতার মধ্যে ফারাক মানে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জীবন, আমাদের একটা লক্ষ্য থাকে। এখন যদি দেখি যে আমার লক্ষ্য হচ্ছে কোম্পানির এতগুলো প্রোডাক্ট 1 মাসের মধ্যে উৎপাদন করা, বিক্রি করা, এত সেলস টার্গেট এত, কিন্তু আপনার বাস্তবতার সাথে অনেক ফারাক, তাহলেই তো আপনি সমস্যাটা খুঁজে পাবেন। এই ফারাকটা যদি চিহ্নিত করতে পারেন, ফারাক, এই গ্যাপটা যদি আপনি চিহ্নিত করতে পারেন, তাহলেই আপনি কি পাবেন? সমস্যা খুঁজে পাবেন। তাহলে সমস্যা খুঁজে পাবার প্রথম ধাপ কি? লক্ষ্য এবং বাস্তবতার মধ্যে ফারাক চিহ্নিত করা। ক্লিয়ার? 2 নম্বরে কি আছে দেখেন, তথ্য ও তথ্যপত্র সংগ্রহ করা। এখানে একটা তথ্য বেশি আছে, তথ্যপত্র সংগ্রহ করা। দেখেন, আপনার সমস্যা চিহ্নিত করার জন্য আপনাকে প্রথমে অনেক তথ্য সংগ্রহ করতে হবে, অনেক উপাত্ত সংগ্রহ করতে হবে। ঠিক আছে? তারপরে আপনি সেই তথ্যপত্র সংগ্রহ করে যদি বিশ্লেষণ করেন, তাহলেই আপনি সমস্যাটা খুঁজে পাবেন। বুঝতে পারছেন? 1 নম্বর কি ছিল? লক্ষ্য এবং বাস্তবতার মধ্যে ফারাকটা, তফাৎটা খুঁজে বের করা, তথ্য এবং তথ্যপত্র সংগ্রহ করা। ঠিক আছে? আপনার সমস্যা কোথায়? আপনি যদি তথ্য সংগ্রহ করতে না পারেন, তাহলে তো সমস্যাটা ধরতে পারলেন না। বাজারে কেন আপনার প্রোডাক্ট চললো না, কেন আপনার প্রোডাক্ট বাজারে বিক্রি হচ্ছে না, এইটার জন্য আপনাকে একটা তথ্য সংগ্রহ করতে হবে। কি কারণে বিক্রি হচ্ছে না? ঠিক আছে? অন্য কোনো প্রোডাক্টের আধিপত্য আছে কিনা, বা প্রোডাক্টের মান খারাপ কিনা, অথবা আপনার যারা বিক্রি করবে তারা আপনার প্রোডাক্টটা বিক্রি না করে অন্যটা বিক্রি করতেছে কিনা। ঠিক আছে? এগুলোর কারণ কি? এইভাবে নানান কিছু, কাস্টমার চায় কি চায় না, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হলো তথ্য। এবার 3 নম্বর আছে দেখেন, পর্যবেক্ষণ।
আপনার সমস্যা খুঁজে পাবার জন্য আপনাকে কি কি পর্যবেক্ষণ করতে হবে? দেখতে হবে সবকিছু। পরিবেশ দেখতে হবে, আপনার কর্মীদের দেখতে হবে, কর্মীদের কাজের প্রক্রিয়া দেখতে হবে, কর্মীদের কাজের ফলাফল দেখতে হবে। এইগুলো পর্যবেক্ষণ করলে আপনি সমস্যা খুঁজে পাবেন। 4 নম্বরে কি আছে? মতামত। শুধু পর্যবেক্ষণ তাকায় তাকায় দেখলেন তাহলে তো হবে না। কর্মীদের মতামত এবং ফিডব্যাক নিতে হবে। কর্মীদের কাছে বলতে হবে যে কেন উৎপাদন টার্গেট ফিল আপ হলো না, কেন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, তোমরা কি মনে করো, অথবা তোমাদের কোথায় ঘাটতি আছে, প্রোডাক্ট কেন মানসম্মত হচ্ছে না। ঠিক আছে, এই নানান বিষয়গুলো নিয়ে কর্মীদের সাথে মতামত নিতে হবে, ফিডব্যাক গ্রহণ করতে হবে। তাহলে প্রথম 4টা কি? 1 নাম্বার কি আছে? লক্ষ্য ও বাস্তবতার মধ্যে ফারাক। 2 নাম্বার তথ্য উপাত্ত সংগ্রহ করা। 3 নাম্বার পর্যবেক্ষণ। 4 নাম্বার কর্মীদের মতামত এবং ফিডব্যাক গ্রহণ। এগুলো কি? সমস্যা খুঁজে পাওয়ার উপায়। আমরা বুঝতে পারলাম না? পরের 3টা কি আছে দেখেন, গ্রাহক ও বাহ্যিক উৎসের প্রতিক্রিয়া। 4 নাম্বারে কি পড়ছি বলেন তো? কর্মীদের মতামত, ফিডব্যাক। কর্মীরা হচ্ছে ইন্টারনাল সম্পদ বা উপাদান, আর গ্রাহক বা বাহ্যিক উৎস হচ্ছে বাইরের। গ্রাহক আপনার ইন্টারনাল কর্মী না, তারা বাইরের, তারা প্রোডাক্ট কিনবে, তাদের মতামত সংগ্রহ করা, তাদের প্রতিক্রিয়াটাও নিতে হবে আপনাকে সমস্যা খুঁজে পেতে গেলে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরে হচ্ছে কি? প্রক্রিয়া ও ফলাফল বিশ্লেষণ। প্রক্রিয়া মানে হচ্ছে আপনার যে সিস্টেমেটিক যে মানে কৌশলগুলো, সেখানে কোনো ভুল আছে কিনা সেটা বিশ্লেষণ করে চিহ্নিত করা। সেগুলোর মধ্যে কি আছে? কার্যকারিতা, সময় ব্যবহারের অসামঞ্জস্য বা খরচ বৃদ্ধি পাচ্ছে কিনা আপনার উৎপাদনে, ঠিক আছে, বা মেশিনারি যে ত্রুটি আছে কিনা, এই সব কিছু বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে ফলাফলটা বিশ্লেষণ করলে আপনি সমস্যাগুলো খুঁজে পাবেন। ঠিক আছে, 7 নম্বরে কি আছে? SWOT। এটা একটা মডেল, আমরা কিন্তু এই মডেলটা পড়বো বোধহয়, এটা আমরা দ্বিতীয় সেমিস্টারে পড়বো। এখানে SWOT মানে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। শক্তি, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকি। এই 4টা জিনিস বিশ্লেষণ করে আপনাকে দেখতে হবে। 4টা জিনিস যদি আপনি বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠান কোন অবস্থায় আছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা আবার পড়ি। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। একটু মুখস্থ করেন, অথবা SWOT টা লিখলে স্যারের চোখ বলে আপনার মার্কসটা বেশি আসবে। এই SWOT বিশ্লেষণ করে বা রুট কজ অ্যানালাইসিস ব্যবহার করে সমস্যা চিহ্নিত বা শনাক্ত করা যাবে। রুট কজ মানে কি? আপনার যে মূল কারণটা কি, এই যে সমস্যাটা হচ্ছে, বা আপনি সমস্যা, এই একটা মানে আপনার সমস্যা খুঁজে পাবেন, তাহলে মূল কারণটা কি? কোন বিষয়ের মানে কোন সমস্যার মূল কারণটাই তো সমস্যা, মানে রুট কজটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সমস্যাটা খুঁজে পাবেন। ঠিক আছে, মূল কারণটা বিশ্লেষণ করলে সমস্যাটা ওখানে আছে। তাইলে আপনি 7 নম্বরে বুঝতে পারছেন, SWOT বিশ্লেষণ বা রুট কজ অ্যানালাইসিস, এটা একটা প্রক্রিয়া, সমস্যা বের করা। আর একটা হচ্ছে প্রক্রিয়া বা ফলাফল বিশ্লেষণ করা। আরেকটা হচ্ছে গ্রাহকের প্রতিক্রিয়া, কর্মীদের প্রতিক্রিয়া। 4 এবং 5 কাছাকাছি। গ্রাহকের প্রতিক্রিয়া, কর্মীদের প্রতিক্রিয়া। 3 নম্বর হচ্ছে দেখা, 2 নম্বর তথ্যপত্র সংগ্রহ, আর 1 নম্বর হচ্ছে লক্ষ্য বাস্তবতার মধ্যে ফারাক। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এখানে অনেক প্রশ্ন আছে, ভয় পাবার কিছু নাই। আমরা এইগুলো নতুন মৌলিক এবং মানব সম্পদ যেহেতু নতুন প্রথম 2টা বই, কাজেই অনেক প্রশ্ন কৌশলগত কারণে রাখা হয়েছে যাতে পরীক্ষার আগের দিন হুট করে একটা প্রশ্ন আপনি পাবেন না, তখন সমস্যায় পড়ে যাবেন। এই জন্য প্রশ্ন 15টা, কিন্তু আপনাকে পড়তে হবে সর্বোচ্চ 5-6টা, তাহলে আপনি একটা প্রশ্ন এখান থেকে পাবেন। ঠিক আছে, তা আমরা এখন 7ম অধ্যায় থেকে কি পড়বো? আমাদের আজকে শিডিউলে কি আছে 7ম অধ্যায়? দেখেন 7ম অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা প্রথম থেকে, যেহেতু সময়ও তো বেশি নাই, আচ্ছা তাহলে যেহেতু সময় বেশি নাই, আমরা আজকে রেখে দিতে চাচ্ছি 5 এবং 6 অধ্যায়ের 4টা প্রশ্ন আমরা পড়লাম। উদ্দেশ্য কাকে বলে শ্রেণী বিভাগ পড়লাম, উদ্দেশ্যের প্রকৃতি পড়লাম, গুরুত্ব পড়লাম, তার মানে 3টা। আর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব পড়লাম, সিদ্ধান্ত কিভাবে সমস্যা খুঁজে পাওয়া যায়, মোট 5টা প্রশ্ন পড়লাম। কালকে ইনশাল্লাহ আমরা 7ম অধ্যায় যে কটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনাদের পড়ে বোঝাবো। এবং এই এতগুলো প্রশ্ন আমাদের পড়তে হবে না, তবে যেহেতু ওই যে নতুন পুরাতনের বিষয় আছে, আপনি বুঝতে পারলে এগুলো বানায় লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তা কালকে ইনশাল্লাহ আমরা বাকি প্রশ্নগুলো
সপ্তম অধ্যায় পড়বো। সপ্তম পড়ার পরে অষ্টম নবম শেষ করার পরে আমাদের স্পেশাল ক্লাস শেষ। আমরা আমরা 8টা ক্লাসে স্পেশাল ক্লাসগুলো শেষ করছি আর 13টা ক্লাসে সম্পূর্ণ ক্লাস শেষ করছি। 13 আর 8টা ক্লাসে মৌলিক ব্যবস্থাপনা শেষ। ইনশাআল্লাহ আমরা 30 তারিখ থেকে আশা ভাইয়া করি দশম ব্যবসায় পরিসংখ্যান। জি নাসরিন আপু বলেন। দশম দশম ব্যাচের কি কালকে ক্লাস হবে ভাইয়া? হ্যাঁ, আমরা এখানে দশম ব্যাচের নোট থেকে দশম ব্যাচের ক্লাসগুলোই হচ্ছে। পাশাপাশি নবম ব্যাচের ভাই বোনরাও আছেন, কারণ তাদেরও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা পেন্ডিং, নবম দশম উভয় ব্যাচের জন্য। আপা বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি আপা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু যদি না বলেন তাহলে আমরা রেখে দিব, ঠিক আছে? আর আরেকটা বিষয় ঘোষণা দেই, সেটা হচ্ছে যারা নবম ব্যাচের আছেন তারা কিন্তু 10টা থেকে অবশ্যই থাকবেন, কারণ 10টা থেকে আমরা কর্পোরেট ফিনান্স দ্বিতীয় অধ্যায় পড়বো। আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব, ঠিক আছে? থাকবেন সেখানে, কারণ আপনাদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস চলতেছে। আর ফার্স্ট সেমিস্টারের দশম ব্যাচের যারা আছেন তাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার একত্রিত হবেন। ইনশাল্লাহ আমরা এভাবে শেষ করবো। আর 30 তারিখ, এই 30 তারিখের কথাটা মনে রাখেন, 30 তারিখে নবম দশম এবং অষ্টম ব্যাচের যারা পরীক্ষায় খারাপ করবেন, পরিসংখ্যান যাদের ভালো হয় নাই, তারা সহ 3 ব্যাচের সবাই থাকবেন। আমরা পরিসংখ্যান অধ্যায় বাই অধ্যায় আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। পরিসংখ্যানটা আমরা পড়বো নিজের মতো করে, সহজ সরল ভাবে বুঝে। গাণিতিক জটিল কঠিন টার্মকে জটিল কঠিন ভাষায় বুঝবো না, ঠিক আছে? আমি আপনাদের একবারে মানে নিজের মতন করে বুঝাই দিব, সেইভাবে বুঝলে আপনার পড়াটা খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাইকে আল্লাহ ভালো রাখুন। কেউ কোনো মতামত যদি না রাখেন তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা আজকে রেখে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা নেক্সট আবার একত্রিত হব। ওকে, ঠিক আছে আলামিন ভাই, ইনশাল্লাহ 10টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ 10টায় আবার দেখা হচ্ছে।